দেখো কি ছিল, তাহলে এল থাকলে আমার তো অপশন দুইটা, আইদার অ্যাডজেক্টিভ অর নাউন, কিন্তু আমার তো ভাই চাইছে ভার্ব। এতটুকু অংশ ক্লিয়ার, তার মানে এই নাম্বারটা আমার বাদ। অ্যাপোলজিফাই হচ্ছে না। পরেরটা কি ছিল, ইন অ্যাপোলজি, না বাবা, আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ, ওকে, অ্যাপোলোজাইজ। সবাই সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 1 এবং 2 দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা পাইছি ভার্ব থেকে, দ্বিতীয় প্রশ্নটা পাইছি এটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে। তার মানে কোশ্চেন নাম্বার 1 এবং 2 দুইটাই নার্সিং পরীক্ষায় আসা কোন সেগমেন্ট, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এবং আমাদের বইয়ে খুব সুন্দরভাবে, তুমি যদি এই বইটা জাস্ট একবার যে কোনো দোকানে লাইব্রেরিতে গেলে যদি ভাই তুমি বলো যে ভাই আমার একটু বইটা দেখান তো, তোমার কি দেখাবো না? এই দেখানোর সময় তুমি একটু জাস্ট দেখবা আমাদের কনটেক্সট গুলা, মানে যে পরিমাণ আমাদের ডকুমেন্ট গুলো দেয়া আছে এর বাইরে আসলে কোনো প্রশ্ন আসতেছে না, বুঝতে পারছো? একটা 400 পেজের বই পড়লেই তোমার যদি প্রস্তুতি মোটামুটি কভারেজ হয়ে যায়, তুমি কেন পড়বা না আসলে? কোশ্চেন নাম্বার 1, 2 ক্লিয়ার হলে ডান লিখবো। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1 এবং 2 ক্লিয়ার হলে ডান লিখবো। কোশ্চেন নাম্বার আমরা 3 তে চলে যাই। দেখি কি ছিল, দ্য ভার্ব ফর্ম অফ পপুলেশন, অ্যানাদার কোশ্চেন ফ্রম পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। এবং এই পপুলেশন আমরা জানি MENT, আমার সাথে শুনো, আমার সাথে মুখস্থ করো, MENT, TION, SION, ER, ER, AGE, NESS, হুড, ডম, শিপ, এই জাতীয় শব্দগুলো থাকলে তুমি এটাকে ধরে নিবা। এখানে বিষয়টা হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্সের, মাথায় রেখো সাফিক্স এবং প্রেফিক্স। সাফিক্স যেটা প্রেফিক্স, প্রি মানে হচ্ছে বাবা পূর্বে, যেটা পূর্বে বসে, শব্দের পূর্বে বসলে সেটাকে আমরা বলবো প্রেফিক্স, বাট যেটা শব্দের শেষে বসবে সেটা হচ্ছে সাফিক্স। তার মানে এখানে যে TION আছে বাবা, এই TION হচ্ছে সাফিক্স। এভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে এই TION আসলে কি, এই TION হচ্ছে সাফিক্স। আর যদি পূর্বে বসতো, মাথায় রাখবা প্রি মানে পূর্বে, পূর্বে বসলে প্রেফিক্স, তাহলে যেটা পূর্বে বসে প্রেফিক্স আর অন্যটাই সাফিক্স, তাহলে সাফিক্স কোনটা, যেটা শেষে বসবে। এখন বিষয়টা হচ্ছে পপুলেশন শব্দটা তো তাহলে নাউন, এতটুকু আমরা ক্লিয়ার। এখন এই পপুলেশন শব্দটা যখন নাউন, এর ভার্ব ফর্ম কি হবে, উত্তর করে দেখি। আর আমি এতক্ষণ যে কথাটা বললাম সাফিক্স প্রেফিক্স এবং MENT TION অর্থাৎ নাউন মানে চেনার যে উপায়টা, এতটুকু অংশ ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো ভাইয়া। আর তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি আগামী 1 ঘন্টা, কথাটা বুঝো ভাই, 1 ঘন্টা তুমি তো নিজে নিজেই প্রশ্ন সলভ করতে পারো, তাহলে আমি কেন? আমি এসছি এই কারণে তোমাকে বিষয়টা আর একটু ইজি করে দিতে। এই ইজি করার জন্য তুমি আগামী 1 ঘন্টা আমার সাথে থাকবা। আর আমি এখানে যা লিখতেছি তুমি তো ভাই যা শুনতেছো মুখস্থ করে ফেলবা, তোমার আর খাতা লেখার দরকার নাই। আর যা লিখতেছি আমি তোমাকে সব প্রোভাইড করে ফেলবো। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এতটুকু অংশ ক্লিয়ার হলে ডান লিখবো। কোশ্চেন নাম্বার 3 উত্তর করব। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু অংশ ক্লিয়ার হলে ডান লিখবো, আর কোশ্চেন নাম্বার 3 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। আর হ্যাঁ, PDF পাওয়ার উপায়, মানে তুমি আজকের এই পুরো ক্লাসে আমি যা লিখবো এই ফুল PDFটা পাওয়ার জন্য বাবা তোমাকে কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। তোমরা যারা যারা ক্লাসটা অলরেডি শেয়ার করে ফেলছো বা এখনো করোনি, একটু দ্রুত ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্টে, তাহলে আমি তাদের আইডিগুলো দেখে দেখে PDFটা প্রদান করতে পারবো। যারা যারা অলরেডি ক্লাসটা শেয়ার করে ফেলছো একটু শেয়ার ডান লিখবা। তাহলে আমাদের এখানে যে শব্দগুলো আমি দেখার চেষ্টা করেছিলাম, এই নাউন চেনার উপায়গুলো কিন্তু ভাইয়া তোমরা ছোটবেলা থেকেই পড়তেছো, বাট এখনো পরীক্ষায় আসতেছে MENT TION SION ER ER AGE ডম হুড নেস, এই জাতীয় শব্দগুলো কিন্তু ভাই আসলে ভুল করা যাবে না। তাহলে পপুলেশন শব্দটার ভার্ব ফর্ম হচ্ছে, উত্তর করতে পারছো তোমরা? পপুলেট, মুক্তি, ওয়ালাইকুম আসসালাম এনি। তারপরে হাবিবা অ্যান্সার করছে পপুলেট, খোরশেদ অ্যান্সার করছে ডি, রাকিব অ্যান্সার করছে 3, বনিয়ামিন 3 না, কারেক্ট অ্যান্সার হচ্ছে পপুলেট। পপুলেট, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। এই এ নাম্বার অপশনে যে পপুলার আছে এই শব্দটার মানে হচ্ছে জনপ্রিয়, এবং এটা ভার্ব নয়। পপুলারিটি জনপ্রিয়তা, জনপ্রিয়তা, এবং পপুলারাইজ এটাও হচ্ছে না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার, পপুলেট। ওকে, কোশ্চেন নাম্বার 3 ক্লিয়ার, শেয়ার ডান, থ্যাংক ইউ। মেক কাব্য শেয়ার ডান, সাইমা শেয়ার ডান। যারা যারা শেয়ার করছে একটু শেয়ার ডান লিখবা, এবং যারা যারা এখনো শেয়ার করোনি একটু শেয়ার করবা, কারণ তুমি এখানে যা লিখবো সবকিছু পাওয়ার জন্য কিন্তু ভাইয়া আমার একটু
শেয়ার করতে হবে। আমি নাউন চেনার যে কয়েকটা শব্দ বলছিলাম, MENT, TION, SION, ER, ER, AGE, এরপরে হচ্ছে ডম, এরপরে হচ্ছে হুড, এরপরে হচ্ছে নেস, এই জাতীয় যে শব্দগুলো থাকবে এগুলো থাকলে কিন্তু যে সাফিক্স গুলো থাকবে এগুলো থাকলে আমরা ধরে নিব নাউন হবে। ওয়ালাইকুম আসসালাম। পরেরটা দেখো, which of the following sentence has correct subordination conjunction, অর্থাৎ এই নিচের বাক্যটাতে কোনটাতে কারেক্ট সাবঅর্ডিনেট কনজাংশন আছে। কারেক্ট সাবঅর্ডিনেট কনজাংশন কোন বাক্যে আছে একটু উত্তর করবা। কনজাংশন মানে একটা কথা মাথায় রাখবা, দুইটা ক্লোজকে যুক্ত করার মাঝে যে শব্দগুলো থাকে ঝামেলা যুক্ত, মানে এখন আমি দুইটা ক্লোজকে যুক্ত করব, কিছু না কিছু তো দিতে হবে ভাই ওরে, এই যে জিনিসটা দেয়া হয় জুড়ে দেওয়ার জন্য, দ্যাটস কল্ড কনজাংশন। ওকে, উত্তর করো কোশ্চেন নাম্বার 4। ইমতিয়াজ আহমেদ সাইমন, ভাইয়া আমি কি আপনার ক্লাস করতে পারবো? কেন পারবা না ভাইয়া? এই ক্লাস কি কারোর জন্য বাধ্যবাধকতা আছে? অবশ্যই পারবা। ওকে, শেয়ার ডান। উম্মে হাবিবা নভি বলছে শেয়ার ডান। যারা যারা শেয়ার করছো আমরা পিডিএফটা তাদেরকে প্রোভাইড করবো ইনশাআল্লাহ। কোশ্চেন নাম্বার 4 এ আমরা আছি, একটু উত্তর করার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 4 এ আছি, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। খোরশেদ আনসার করছে এ, সবার উত্তর দেখব। শুনো, এই সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে, এখানে দেখো হি ওয়াজ নট অনলি ফাইন বাট অলসো ডিসমিসড। নট অনলি বাট অলসো সাবঅর্ডিনেট কনজাংশন না, নাইদার সাবঅর্ডিনেট কনজাংশন না, ইন্টেলিজেন্ট এন্ড এটাও সাবঅর্ডিনেট কনজাংশন না। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার, লেট আস গো টু বেড অ্যাজ ইট ইজ নাও লেট। এখন এইখানে যে শব্দটা ছিল অ্যাজ, মাথায় রাখতে হবে, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অ্যাজ অথবা আমার এখানে যে কনজাংশনটা থাকবে তার দুই পাশে দুইটা ক্লোজ থাকতে হবে বাবা। কি থাকতে হবে? দুই পাশে দুইটা ক্লোজ থাকতে হবে। এখন দুই পাশে যখন দুইটা ক্লোজ থাকবে, ক্লোজ সম্পর্কে কি জানো একটু বলো দেখি, তোমরা ক্লোজ সম্পর্কে কি জানো বলো। ভাই আমি ক্লাসে জয়কলিতে আসো, রাজীব ভাইয়ের রুমে আসো, বলো একটু জানাও আমাকে ক্লোজ সম্পর্কে আসলে তোমরা কি জানো। ক্লোজ মানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। এখন সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সম্পর্কে তোমরা কি জানো বলো দেখি। ফাইনাইট এবং নন ফাইনাইট সম্পর্কে তোমাদের আইডিয়া কি? একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক, সেটা হচ্ছে ক্লোজে। এখন আমি যদি বলি ভাইয়া ফাইনাইট আর নন ফাইনাইট তো আমি চিনি না, তাহলে আমার দ্বারা ক্লোজ চেনা সম্ভব কিভাবে? মাথায় রেখো, আমরা একটু ফাইনাইট নন ফাইনাইট দেখে ফেলবো। ফাইনাইট এবং নন ফাইনাইট একটু দেখে ফেলবো, সবাই একটু ক্লিয়ার হয়ে যাও আজকের পর থেকে যাতে আর ভুল না হয়। ওকে, ফাইনাইট এবং নন ফাইনাইট আমরা একটু দেখে ফেলবো আজকের পর থেকে আর যাতে ভুল না হয়। V0, V1, V2। V0 হচ্ছে ভার্বের বেস ফ্রম, V0 হচ্ছে ভার্বের বেস ফ্রম। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম, একটু মুখস্থ করে ফেলো বাবা। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফ্রম, আজকের পর থেকে তোমার যাতে আর কখনো পড়তে না হয়। আর V2 হচ্ছে ভার্বের পাস্ট ফ্রম। তাহলে আমরা বেস গেল, প্রেজেন্ট গেল, পাস্ট গেল, এটা হচ্ছে ফাইনাইট। নন ফাইনাইটে মাথায় রাখবা V3, V4, V5, এই সিকোয়েন্সটা মনে রাখলে তোমার ফাইনাইট নন ফাইনাইট আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। ভাই তুমি প্রশ্ন সলভ বাসায়ও একটা দুটো করতে পারো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই ভিতরের অংশগুলো জানাটাই কিন্তু তোমার জন্য বেশি জরুরি। যেটা অলরেডি চলে আসছে ওই হুবহু প্রশ্ন কখনো আসবে না, আসবে এর সাথে তুমি কি লিঙ্কেজ করে দিতে পারো। ওকে, বা ভিতরে আসলে কি ডেপথ অফ নলেজ তোমার আছে, এই জিনিসটা ক্লিয়ার করতে পারলেই তোমার প্রস্তুতি ডান। ওকে, যারা যারা শেয়ার করেছি ভাই একটু শেয়ার ডান লিখবো না, একটু শেয়ার ডান লিখো। V3 তে মাথায় রাখো পাস্ট পার্টিসিপল, V3 তে হচ্ছে পাস্ট পার্টিসিপল, V4 হচ্ছে ইনফিনিটিভ, আর V5 হচ্ছে জিরান্ড। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে দেখো ভাইয়া, তাহলে আমরা পাস্ট পার্টিসিপল, আমার বেস ফ্রম কি হতে পারে? ডু। প্রেজেন্ট ফ্রম হতে পারে ডু অথবা ডাজ। পাস্ট ফ্রম হতে পারে ডিড। এখন বাবা আমি কখন ডু নিব কখন ডাজ নিব একটু জানাও তো ভাইয়া।
কখন ডু নিব কখন ডাজ নিব আমাকে একটু জানাও। কখন ডু নিব কখন ডাজ নিব মুখস্থ করে ফেলো। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে বলবে হচ্ছে ডু। মাথায় রেখো, এই ডু এর বসার কাজ হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে। থার্ড পারসন এবং প্লুরাল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার যদি হয় সেক্ষেত্রে বসবে হচ্ছে ডু, আর ডাজ বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারে। এগুলো আমরা সারা জীবন পড়ছি, বাট এখনো ভুল হয়। থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার যদি বসে শুধুমাত্র সেক্ষেত্রে বসবে ডাজ। তাহলে আমাদের ফাইনাইটের ভার্বটা ক্লিয়ার হলে, ফাইনাইটের যে অংশটা বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম, এতটুকু ক্লিয়ার হলে একটু রান লিখো তো ভাইয়া। এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু রান লিখো। এরপরে আমরা যদি চলে যাই নন ফাইনাইট পার্টে, দেখো পাস্ট পার্টিসিপল কি বাবা, ডান। ইনফিনিটিভ মাথায় রাখবা টু প্লাস ভার্বের বেস ফ্রম অর্থাৎ টু ডু, আর জিরান মাথায় রাখবা ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন। ভার্ব প্লাস আইএনজি ইউজড অ্যাজ নাউন, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যেটা নাউনের কাজ করবে আমরা তাকে বলবো জিরান, এবং এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডুইং। তাহলে আমরা ফাইনাইট দেখলাম, নন ফাইনাইট দেখলাম। এই পুরো সেগমেন্টে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু জানাবে, আর ক্লিয়ার হলে একটু ডান লিখবে ভাইয়া। ক্লিয়ার হলে একটু ডান লিখবে। আমি এই স্লাইড দিয়ে দিব, তোমরা যারা ক্লাস শেয়ার করছো, আমি ক্লাসে যাই লিখি না কেন তুমি সব পেয়ে যাবা, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই, বুঝতে পারছো? কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে শেয়ার ডান লিখো সবাই। এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো। এতটুকু অংশ ক্লিয়ার হলে একটু ডান লিখবো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ক্লিয়ার ভাই? আমরা যে প্রশ্নটাতে এগুলো সলভ করে ফেলছি, তোমরা এখানে যা লিখছো সবকিছু পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করতে হবে। দেখো, the sun went down, the underlined word is used here as a অথবা an, অর্থাৎ এই ডাউন যে শব্দটা এখানে আছে এটা আসলে কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন, নাউন, অ্যাডভার্ব, কনজাংশন। কোশ্চেন নাম্বার 6 আমরা একটু উত্তর করব ভাইয়া। তোমাদের কোনো, আমি তোমাদেরকে একটা কথা বারবার বলতেছি ভাই, আমি তোমাকে শেখানোর জন্য আসছি, তোমার এখানে লজ্জা শরম করার কিছু নাই। তুমি না পারলে আমাকে জানাও, বাট এটা মনে করার কোনো কারণ নাই। সেটা হচ্ছে আমি যদি শরম করে বসে থাকি, তোমার কোশ্চেন কেউ শুনতেছে না, তোমাকে কেউ সলভ করে দিচ্ছে না, সুতরাং কোনো লজ্জা থাকার কোনো সুযোগ নাই, বুঝতে পারছো? না পারলে কমেন্ট সেকশনে জানাও, আমি সলভ করে দেব ইনশাআল্লাহ। 6 উত্তর করি একটু। কোশ্চেন নাম্বার 6 আমরা একটু উত্তর করি। দ্রুত উত্তর করবো ভাইয়া, দ্রুত। পারবো? 6 বি অ্যান্সার করছে, লাইদিয়া শাইলোক, মারিয়া অ্যান্সার করছে, তুলসী অ্যান্সার করছে, জারিন তাসনিম অ্যান্সার করছে বি, উম্মে হাবিবা অ্যান্সার করছে অ্যাডভার্ব, মেক কাবু অ্যান্সার করছে বি। আমি সবার উত্তর দেখতে চাই, আমি উত্তর দেখতে চাই ভাইয়া। সারাদিন অনেক লেখাপড়া করেছেন, একটু উত্তর করবেন, একটু উত্তর করবেন। সারাদিন কিন্তু পড়ালেখা অনেক করেছেন, উত্তর করতে না পারলে হবে না। দেখো, নাউন শব্দটা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপরে আমরা অপশনে চলে যাব। নাউন শব্দটা মাথায় রাখবা, এটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, এটা হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, এবং এই নাউন শব্দটা পার্টস অফ স্পিচ হিসেবে যখন সেন্টেন্সে বসে এটার কয়েকটা অবস্থান আছে। আমি যদি নাউনের অবস্থান সম্পর্কে একটু আলোচনা করি, নাউন আসলে কোথায় কোথায় বসতে পারে, নাউনের পজিশন মাথায় রাখবা। এই নাউনের পজিশন জানা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? নাম্বার 1, একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসে। দা
এবং অফের মাঝে যদি একটা শব্দ বসে সেটা হয় নাউন। দা এবং অফের মাঝে একটা শব্দ বসলে সেটা হয় নাউন। পজিটিভের পরে একটা শব্দ বসলে সেটা হয় নাউন। পজিটিভের পরে একটা শব্দ বসলে সেটা হয় নাউন। তাহলে নাউনের অবস্থান সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, দা এবং অফের মাঝে একটা শব্দ, পজিটিভের পরে একটা শব্দ, এগুলো হচ্ছে নাউন। এরপরে প্রেপোজিশনের পরে একটা শব্দ বসলে নাউন হয়। প্রেপোজিশনের পরে একটা শব্দ বসলে নাউন হবে। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে নাউন হবে। আর্টিকেলের পরে একটা শব্দ বসলে নাউন হবে। এই কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। ওকে, সুতরাং আমরা নাউনের ফাংশনগুলো একটু দেখে ফেললাম। মুখস্থ করে ফেলো বাবা, আমার সাথে মুখস্থ করো। সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, দা এবং অফের মাঝে, আর্টিকেলের পরে, প্রেপোজিশনের পরে, পজিটিভের পরে। ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু ডান লিখবা। নাউনের অবস্থান ক্লিয়ার হলে একটু ডান লিখবা। নাউনের অবস্থান ক্লিয়ার হলে একটু ডান লিখবো। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা প্রশ্নে চলে যাই। প্রেপোজিশন আছে, অ্যাডভার্ব আছে, কনজাংশন। অ্যাডভার্ব মাথায় রাখবা নাউন এবং প্রোনাউন বাদে, নাউন এবং প্রোনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে। যে কোনো পার্টস অফ স্পিচকে, নাউন অথবা প্রোনাউন বাদে যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। কনজাংশন আমি একটু আগে বলছিলাম দুইটা ক্লোজ যুক্ত থাকবে, কনজাংশন মাঝে থাকবে। ওকে, প্রেপোজিশন নাউন। এখন এই বাক্যে যে সাবজেক্টটা ছিল দেখো, দা সান, এখানকার হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা নাউন আমরা নিশ্চিত। ওয়েন্ট হচ্ছে এখানকার ভার্ব, তাহলে ওয়েন্ট ডাউন কি হবে? আমাকে একটু উত্তর করে দেখি ভাইয়া। ওয়েন্ট ডাউন কি হতে পারে একটু উত্তর করি। দা সান ওয়েন্ট ডাউন। আমি কিন্তু সব ভেঙে দিছি, এখনো যদি তোমরা উত্তর করতে না পারো এটা কিন্তু খুবই দুঃখজনক হবে। ওকে, একটু উত্তর করার চেষ্টা করবো ভাইয়া। দা সান ওয়েন্ট ডাউন, এটা আমি কিন্তু তোমাদেরকে অলরেডি তিনটা অপশন ভেঙে দিছি, এখন তারপরেও কি তোমাদের একটু উত্তর করা উচিত না? এখন আমি বলেছি নাউন অথবা প্রোনাউন ব্যতীত অ্যাডভার্ব এমন একটা পার্টস অফ স্পিচ যে বাকি সবাইকে মডিফাই করতে পারে। এখন এইটা কি ছিল বাবা? এই শব্দটা ছিল হচ্ছে ভার্ব। এখন এই শব্দটা যখন ভার্ব, আর ভার্বকে যদি কেউ মডিফাই করে তাহলে সেটা কি হবে? ভার্বকে যদি কেউ মডিফাই করে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সুতরাং এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার বি নাম্বার। কোয়েশ্চেন নাম্বার 6 কার কার হয়েছে একটু জানাও তো। প্রশ্ন নাম্বার 6 কার কার হয়েছে একটু জানাবে। থ্যাংক ইউ রিমি। অ্যাডভার্ব হবে কারণ ভার্বকে মডিফাই করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা অনেকেই পারছো এটা, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, এই অনেকে আবার ভুলও করছো। আল্লাহ, দেখো কার কার হয়েছে জানাও, আর কোনো কনফিউশন থাকলে সেটাও জানাবে। সবাই ক্লিয়ার হলে একটু জানাবো কার কার হয়েছে। থ্যাংক ইউ। মারিয়া বলছে হয়েছে, থ্যাংক ইউ। তাসনিম বলছে হয়েছে, খোরশেদ থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে চলে যাই। আর কোনো কনফিউশন আছে এই প্রশ্নে? কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে, কোনো কনফিউশন থাকলে জানাবে। হ্যাঁ, অ্যাডভার্ব। পরবর্তী প্রশ্ন দেখো, আর এই দাগানো স্লাইড পাওয়ার জন্য ক্লাসটা শেয়ার করে দিতে হবে। দেখো, ফ্রেইলটি দ্য নেম ইজ ওম্যান, এখানে এই ফ্রেইলটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? কোয়েশ্চেন নাম্বার 7 ইংলিশ বিচিত্রা। আচ্ছা, আমাদের তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী আছো অথবা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেছো, ইংরেজির জন্য অনবদ্য বই কিন্তু আমাদের ইংলিশ বিচিত্রা। আর নার্সিং এর জন্য আমাদের যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম, এক ফাইলেই যথেষ্ট। ইনশাআল্লাহ এই একটা বই পড়লে তুমি অন্তত 80 থেকে 90% প্রশ্ন তুমি কমন পাওয়া নিশ্চিত, বেশি পাইতে পারো, কিন্তু আমি 100% গ্যারান্টি দিচ্ছি না। 80 থেকে 90% প্রশ্ন কমন পাইলে কিন্তু তোমার চান্স কেউ ঠেকাইতে পারবে না। আমাদের এই নার্সিং এইড বইটা তোমরা দেশের যে কোনো প্রান্ত থেকে, লাইব্রেরি থেকে সংগ্রহ করতে পারো, অথবা আমাদের কাছে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারো। বুঝতে পারছি? পরবর্তী প্রশ্নে চলে যাই। সবাই উত্তর করো। 7 এর উত্তর করছে সি। হ্যাঁ, আমরা একটু দ্রুত আগাবো ইনশাআল্লাহ। সবাই একটু উত্তর করার চেষ্টা করি। ফেইলটি এটা কি ব্যক্তির নাম নাকি? বলো দেখি, ফেইলটি কি ব্যক্তির নাম না বস্তুর নাম? বলেন।
আমরা একটু সবাই উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিচে দিয়ে যাবে সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি। ফেইলটি আমরা কি পারবো এটা ভাইয়া? না পারলে আমি বলে দিচ্ছি ভাইয়া, কোনো সমস্যা নাই। অনেকে উত্তর করেছে সি, অ্যান অ্যাডভার্ব। এখন নাউন হওয়ার ক্ষেত্রে সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসতে হয়। অ্যাডজেক্টিভ হওয়ার ক্ষেত্রে নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করতে হয়। ভার্ব হওয়ার ক্ষেত্রে অ্যাকশন বোঝায় বা ক্রিয়া বোঝায়। অ্যাডভার্ব হওয়ার ক্ষেত্রে নাউন প্রোনাউন ব্যতীত যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়ে যায়। এখন এইটা কি হতে পারে একটু বলো দেখি, তোমরা উত্তর করার চেষ্টা করবে। আমি কিন্তু সহজ করে দিচ্ছি, কারণ তারপরেও যদি উত্তর করতে না পারো তাহলে তো ভাইয়া সমস্যা। সবাই সবাই এখানে এই একটা ছোট্ট টাইপিং মিস্টেক আছে, সেটা হচ্ছে দে নেম। এই দে নেম হবে না বাবা, এটা হবে দা নেম। বুঝতে পারছো? ফ্রেইলটি দা নেম ইজ ওম্যান, অর্থাৎ এই ফ্রেইলটি যে নামটা আছে এটা একটা মহিলার নাম। টি-ওয়াই আছে বাবা, কোনো সন্দেহ ছাড়া এটা হচ্ছে একটা নাউন। ওকে, কোনো সন্দেহ ছাড়া নাউন। তোমরা অনেকেই অ্যাডভার্ব দেখিয়েছো, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার এ নাম্বার নাউন, একজন মহিলার নাম। ফ্রেইলটি দা নাম নেম ইজ ওম্যান, অর্থাৎ এটা একটা মহিলার নাম, কোনো সন্দেহ ছাড়া উত্তর হবে নাউন। বুঝতে পারছি ভাইয়া? কারো অনেকেই ভুলিছে। ক্লিয়ার হলে জানাও, আর সমস্যা থাকলে সেটাও জানাবে। ক্লিয়ার হলে জানাবে, সমস্যা থাকলে সেটাও জানাবে। ক্লিয়ার হলে জানাবে, সমস্যা থাকলে এটাও জানাবে। ওকে, নাউন নাউন হবে, নাউন নাউন, ভুল করা যাবে না। পরবর্তী প্রশ্ন দেখো, দ্য ভার্ব ফর্ম অফ শর্ট। এই শর্ট শব্দটার ভার্ব ফর্ম কি হবে? আমরা একটু দ্রুত আগাবো, হ্যাঁ। আর বিউটিফুল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুইটা আমরা পাইছি। আমরা একটু দাগাই, শর্ট শর্ট। সবাই একটু দ্রুত উত্তর করব। শর্ট শব্দটার ভার্ব কি হবে? দ্রুত দ্রুত, শর্ট শব্দটার ভার্ব কি হবে? দেখো এইখানে ছিল শর্ট, এটা ভার্ব ফর্ম হচ্ছে শর্টেন। মাথায় রেখো, এই শর্টিং হচ্ছে মাথায় রাখবা আইএনজি যুক্ত ফর্ম। শর্টিং হচ্ছে আইএনজি যুক্ত ফর্ম। ওকে, শর্টেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কারেক্ট অ্যান্সার বি নাম্বার। হুইচ অফ দ্য নাউন ইজ দ্য ওয়ার্ড বিউটিফুল? বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। উত্তর করো সবাই, একটু উত্তর করো। বিউটিফুলের নাউন কি হবে? মাথায় রাখবা বিউটিফুল, আমি একটু মনোযোগ দিয়ে বলি, বিউটিফুল মানে সুন্দর। ওকে, এটা একটু আমরা ক্লিয়ার হয়ে যাই। বিউটি নিয়ে যত ঝামেলা, এই বিউটি সব জায়গায় ঝামেলা করে। মাথায় রেখো, BEAUTY, এই বিউটি মানে হচ্ছে সৌন্দর্য। ওকে, এই সৌন্দর্য শব্দটা হচ্ছে নাউন, বিউটি। এরপরে আমরা যদি বলি বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, এটা অ্যাডজেক্টিভ। এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। এরপরে আমরা যদি বলি বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই মানে হচ্ছে সৌন্দর্য বর্ধন করা। তাহলে আমরা কি কি দেখলাম? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, বিউটিফুল মানে সুন্দর, অ্যাডজেক্টিভ। এরপরে আমরা দেখলাম বিউটিফাই, এটা হচ্ছে সৌন্দর্য বর্ধন করা, সৌন্দর্য বর্ধন করা। এরপরে আমরা দেখো এখানে তিনটা অপশন পেয়ে গেছি, নাউন, অ্যাডজেক্টিভ এবং এই বিউটিফাই হচ্ছে ভার্ব। ওকে, আমাদের যে প্রশ্নটা ছিল অপশনে, আমরা যদি একটু উত্তর করার চেষ্টা করি দেখি কি অবস্থায় ছিল। আমাদের চাইছিল ভাই নাউন ফর্ম, তাহলে নাউন ফর্ম কোনটা হবে? বিউটি, অর্থাৎ এ নাম্বার কারেক্ট আনসার। এই বিউটিফাই হচ্ছে ভার্ব, বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর এই বিউটিফুলি মাথায় রাখবা এটা হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারছি? 9 10 ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। 9 এবং 10 ক্লিয়ার হলে একটু ডান লিখবো। অর্থাৎ তোমরা যারা যারা অলরেডি আজকের এই ক্লাসটিতে যুক্ত হয়েছো, আমি কিন্তু তোমাদেরকে বলছি, আমি দেখো এখানে যা যা লিখছি এর সবগুলোর যদি তুমি দেখানো স্লাইড পেতে চাও, আমি এখানে কিন্তু অনেক কিছু লেখার চেষ্টা করেছি ভাইয়া।
এই সবগুলোর দেখানো স্লাইড পাওয়ার জন্য কিন্তু তোমাকে এই ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। ক্লাস শেয়ার করে দিলে ইনশাআল্লাহ আমরা এই পিডিএফটা তোমাকে প্রদান করব। আর তোমরা যারা এখন পর্যন্ত নার্সিং পরীক্ষা নিয়ে চিন্তিত আছো তাদের জন্য আমাদের নার্সিং এর যে ফ্রি ক্লাস এবং বই কিনলেই কোর্স ফ্রি, অর্থাৎ তুমি যদি আমাদের এই নার্সিং এইড বইটা কিনতে পারো, এই নার্সিং এইড বইটা তুমি যদি পারচেজ করো, আমাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাসের মাধ্যমে এই বইটা শেষ করিয়ে দেওয়া হবে এবং এই বই শেষ করলেই তোমার নার্সিং প্রস্তুতির অন্তত 80%, তোমার নার্সিং প্রস্তুতির 80% ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ আমরা। কারণ এই বইয়ে সমস্ত কিছু ডকুমেন্ট দেয়া আছে, যা বুঝতে পারবা না আমরা বুঝিয়ে দেওয়ার জন্য আছি। জয়গুলি পরিবার তোমাদের সাথেই আছে। যারা অলরেডি বইটা পারচেজ করেছো তোমরা অবশ্যই পিডিএফ পাওয়ার জন্য আমি লাস্টে একটা নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে একটু যোগাযোগ করবা। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো, দ্য নাউন ফর্ম অফ মুভ। এখন আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম, মনে আছে? MENT, TION, SION, ER, WR, AGE, DOM, হুড, নেস, এই জাতীয় শব্দ থাকলে হয় নাউন। দেখি কোথায় আছে মুভ অন, না বাবা, মুভমেন্ট MENT আছে। ওকে, আর মুভিং যে শব্দটা এটা দেখো আইএনজি যুক্ত ফর্ম, মুভড হচ্ছে V3 ফর্ম, মুভ অন এখানে আমাদের অর্থই চেঞ্জ হয়ে গেছে। ওকে, হোয়াট কাইন্ড অফ নাউন ম্যান, এই মানুষ শব্দটা আসলে কোন ধরনের নাউন একটু উত্তর করে দেখি। মানুষ শব্দটা আসলে কোন ধরনের নাউন আমরা একটু উত্তর করার চেষ্টা করব। বইয়ের দাম ভাইয়া 410 টাকা, বইয়ের দাম হচ্ছে 410 টাকা অনলি, বইয়ের দাম 410 টাকা অনলি। উত্তর করো একটু, ম্যান শব্দটা আসলে কোন ধরনের নাউন? নাউনের যে আমরা প্রকারভেদ পড়েছি, এই নাউনের প্রকারভেদের মধ্যে কিন্তু এগুলা পাওয়ার কথা। এখন আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করি কেন কমন নাউন, কেন ম্যাটেরিয়াল নাউন। মাথায় রেখো, মানুষ, আমি যখন মানুষ সম্পর্কে কথা বলতেছি, এ হতে পারে নারী, হতে পারে পুরুষ, হতে পারে ট্রান্সজেন্ডার। আমি যখন ম্যান মানে মানুষ সম্পর্কে কথা বলতেছি, আমাদের কিন্তু এটা একটা শ্রেণী পেশাকে মানে নির্দিষ্ট করে বলতেছে না, এক জাতীয়কে বোঝাচ্ছে। আর এই এক জাতীয়কে যখন বোঝায় তখন সেটা হয়ে যায় কমন নাউন, সাধারণ নাম। এই সাধারণ নাম, রহিম করিম সবারই সাধারণ নাম হচ্ছে তারা মানুষ, আমাদের রাব্বি ভাই সহকারে, তারা কিন্তু কেউ অমানুষ না। সুতরাং মানুষ হতে হবে, বুঝতে পারছেন? জন্মগ্রহণ করলে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করে ফেলেছি। এখন ভালো মানুষ হয়েছি না খারাপ মানুষ হয়েছি এটা পরের বিষয়, বাট আমরা সবাই মানুষ, কোনো সন্দেহ ছাড়াই কমন নাউন। এরপরে দেখো কালেকটিভ। কালেকটিভ মানে হচ্ছে সমষ্টিবাচক। কালেকটিভ মানে মাথায় রাখবা সমষ্টিবাচক। রমজান মাস, একটু ধীরে ধীরে কথা বলতেছি, তোমরা একটু ভাইয়া মনোযোগী থাকতে হবে, বুঝতে পারছো? প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে, প্রপার নাউন দ্বারা হচ্ছে নির্দিষ্ট নাম বোঝাবে। আর ম্যাটেরিয়াল হচ্ছে কি? বস্তুবাচক জিনিস বোঝাবে। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে কমন নাউন। সবাই 11-12 ক্লিয়ার হলে ডান লিখবো, 11-12 ক্লিয়ার হলে ডান লিখবো। হ্যাঁ, বইয়ের ভিতরে প্রশ্ন ব্যাংক আছে, 11-12 ক্লিয়ার হলে ডান লিখবো। মানে এই বই কিনলে তোমার জন্য নতুন করে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। আর আমাদের ক্লাস তো আছেই, তোমার বইয়ের ভিতরে যেগুলো সমস্যা বের হবে এই সমস্যা সলভ করার জন্য তো আমরা আছি। তোমরা যারা দ্রুত অল ক্লাসটা শেয়ার করেছো, পিডিএফ কালেক্ট করে নিও আজকে। ওকে, হুঁশ না থাকলে মানুষ তো হয় না, কিন্তু আমাদের দেশে এখন হুঁশের দরকার নাই। চেঞ্জ দ্য ভার্ব। দেখো লস শব্দটার ভার্ব ফর্ম আসলে কোনটা? এই লস মানে কি হারানো না অন্য কিছু? স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। এখানে হেলথ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? 13-14 দ্রুত উত্তর করবো, 13-14 আমরা একটু দ্রুত উত্তর করব। আর একটা জিনিস তোমাদেরকে আমি বারবার বলতেছি, সেটা হচ্ছে কোনো প্রশ্ন থাকলে তুমি কনফিউশন ক্লিয়ার করে নিতে পারো, আদারওয়াইজ এই কনফিউশন তোমার সারা বছর থেকেই যাবে। পরীক্ষার হলে গিয়ে আফসোস করবা কেন ভাইয়াকে প্রশ্নটা করিনি। 13-14 উত্তর করো, 13-14 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। আমি একটু আগে একটা কথা বলেছিলাম, 13-14 একটু উত্তর করবো ভাইয়া। লজ শব্দটার
যে ভার্ব ফ্রম এ ভিইআর ভিইবি সেটা হচ্ছে কাজ করা, এই লসের ভার্ব ফ্রম হচ্ছে এটা। আর স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, প্রেপোজিশনের পরে একটা শব্দ আছে, কিসের পরে বাবা? প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে আমি একটু আগে বলেছিলাম সেটা হয় নাউন। প্রেপোজিশনের পরে একটা শব্দ আছে কোনো সন্দেহ ছাড়া, এই প্রশ্ন দাগিয়ে দিতে হবে আমাকে নাউন। তাহলে ভার্ব ফ্রম হচ্ছে বি নাম্বার, 13 নাম্বার, 14 হচ্ছে নাউন। প্রেপোজিশনের পরে একটা শব্দ নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ নাউন, পজিটিভের পরে একটা শব্দ নাউন, দা এবং অফের মাঝে একটা শব্দ নাউন, সাবজেক্টের জায়গায় বসলে নাউন, অবজেক্টের জায়গায় বসলে নাউন। ক্লিয়ার হলে ডান লিখবা ভাইয়া। 13, 14 ক্লিয়ার হলে ডান লিখবা। 13, 14 ক্লিয়ার হলে ডান লিখবো। 13, 14 ক্লিয়ার হলে একটু ডান লিখবো সবাই। 13, 14 ক্লিয়ার হলে ডান লিখবো। পরবর্তী প্রশ্নে চলে যাও। দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ডটা আসলে কোন ধরনের নাউন? পরবর্তী প্রশ্নটা, কপিং ইজ প্রহিবিটেড ইন দ্য এক্সামিনেশন, এখানে কপিং শব্দটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? মাথায় রেখো, মাথায় রেখো। কপিং এখানে যে শব্দটা ব্যবহৃত হয়েছে একটু উত্তর করবো। তোমরা 15, 16 উত্তর করো দেখি, তারপর আমি বলে দিচ্ছি, আগে উত্তর করো। 15, 16 আমরা একটু উত্তর করি দ্রুত। দেখো 15 সি উত্তর করছে উম্মে হাবিবা, খোরশেদ আলম অ্যান্সার করছে সি। দেখো এখানে কি ছিল? দ্য রিং ইজ মেড অফ গোল্ড, অর্থাৎ সোনা দিয়ে বানানো। এই সোনা দিয়ে বানানো বলতে আমরা আসলে কি বুঝি? এটা হচ্ছে মোটামুটি আমরা এতটুকু নিশ্চিত, প্রপার নাউন তো নির্দিষ্ট নাম, কমন নাউন সাধারণ নাম, অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। ওকে, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের একটা বেসিক ডিফারেন্স ক্লিয়ার করে নাও। কনক্রিট অ্যাবস্ট্রাক্ট, CONCRET, কনক্রিট আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। এখানে যে দুইটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান, কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান, কনক্রিটে বাহ্যিক অস্তিত্ব বিদ্যমান, আর অ্যাবস্ট্রাক্টে বাহ্যিক অস্তিত্ব থাকবে না, বাহ্যিক অস্তিত্ব থাকবে না। কেন? মাথায় রেখো, আমি একটা মানুষ, মনে করো আমার কিন্তু পুরো শরীরে একটা অবয়ব আছে বা গঠন আছে, তার মানে আমাকে দেখা যাচ্ছে, আমাকে ছোঁয়া যাইতেছে, এটাই হচ্ছে বাহ্যিক অস্তিত্ব। এখন আমি মানুষ হিসেবে ভাই সৎ না অসৎ এই জিনিসটা কি দেখা যায় বা এটার কোনো গঠন আছে? এই যে গঠনটা বিদ্যমান থাকবে না এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আর যেটাতে আমি যে মানুষ, আমার যে বডিটা, এটা হচ্ছে কনক্রিট নাউন। ক্লিয়ার? কনক্রিট অবস্থা ক্লিয়ার হলে ডান লিখবা ভাইয়া। কনক্রিট অবস্থা ক্লিয়ার হলে ডান লিখবা, পরীক্ষায় আসবে। কনক্রিট অবস্থা ক্লিয়ার হলে ডান লিখবা, পরীক্ষায় আসবে সবাই। কনক্রিট অবস্থা ক্লিয়ার হলে ডান লিখবা, পরীক্ষায় আসবে। ডান? তাহলে এই দুইটা কথা মাথায় রাখলে কনক্রিট অবস্থা নিয়ে আর কোনো ভুল হবে না ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্নটা দেখো, কোপিং ইজ প্রহিবিটেড। এ বাবা, সাবজেক্টের জায়গায় বসছে ভার্ব প্লাস আইএনজি, কোনো কিছু দেখার দরকার আছে? ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় বসছে, মাস্ট বি, দ্যাটস কল্ড জিরান্ড। যদি এখানে জিরান্ড অপশনে থাকতো সেটা হয়তো বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট, জিরান্ড অপশনে থাকলে সেটা হয়তো বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এখন যেহেতু জিরান্ড অপশনে নাই, সেক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার হবে নাউন, কারণ জিরান্ডটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলেই তো জিরান্ড হচ্ছে। ওকে, এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে নাউন। 15, 16 ক্লিয়ার হলে ডান লিখবো। 15, 16 ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। 15, 16 ক্লিয়ার হলে ডান লিখবো। 15, 16 ক্লিয়ার হলে ডান লিখবো। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন চলে যাই দেখি। Which of the following underlined word is used as noun? Not to speak of others, he flew into a rage. He is a man of meager man.
জাস্ট গেট ইউর সেলফ রেডি। 17, 18 ক্লিয়ার। তোমরা একটু 17, 18 উত্তর করার চেষ্টা করবা। 17, 18 উত্তর করার চেষ্টা করবা একটু। এখানে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে এই বাক্যে 4টা অপশনে কোনটাতে নাউন আছে। কি অবস্থায় ছিল দেখো, এখন পর্যন্ত তোমরা যারা ক্লাসে আসো তোমাদের কিন্তু এতটুকু আইডিয়া হয়েছে ভাইয়া পড়তে হবে কেমনে, বাট আমার পড়ানোর ধরন সম্পর্কে তোমাদের কিন্তু আইডিয়া ক্লিয়ার হয়েছে। সুতরাং যারা এখন পর্যন্ত আসো একটু লাস্ট টাইমটা আমার সাথে টাচে থাকো, কাজে লাগবে ইনশাল্লাহ। এখানে দাঁড়াইতে পারবা কোন বাক্যে আসলে নাউন আছে। হি ফ্লিউ ইনটু আ রেস, সাবজেক্টের পরে ভার্বের জায়গা বসছে, সুতরাং এটাতে ফ্লিউ হচ্ছে ভার্ব। হি ইজ আ ম্যান অফ নিগার ম্যান, ভাই এইখানে অফ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন, প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন আর দুইটা থাকলে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। একটা থাকলে নাউন, দুইটা থাকলে হবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সুতরাং এই মিগার যে শব্দটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট গেট ইউরসেলফ রেডি, তুমি তোমাকে প্রস্তুত করো, হচ্ছে না নট টু স্পিক অফ আদার্স। টু হচ্ছে প্রেপোজিশন, এরপরে একটা শব্দ, এটাই হচ্ছে নাউন। ওকে, 17 নম্বরের কারেক্ট অ্যান্সার এ। বুঝতে পারছি? হচ্ছে না 17 নম্বরের কারেক্ট অ্যান্সার এ। ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। 17 নম্বরের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার হলে একটু ডান লিখবো। সবাই ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাই। থ্যাংক ইউ। হুইচ অফ দ্য ওয়ার্ড ইজ দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স। এখন ডিটারমিনার বলতে আসলে তুমি কি জানো? ডিটারমিনার দেখো, উইল ইট টেক মাচ টাইম, এখানে উইল শব্দটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইট হচ্ছে এখানকার সাবজেক্ট, টেক হচ্ছে এখানকার ভার্ব, মাচ টাইম, এই টাইম হচ্ছে নাউন। একটা মাত্র শব্দ বাকি আছে, সেটাই মাছ, এটাই হচ্ছে ডিটারমিনার। মাছ শব্দটা কি হবে ভাইয়া তাহলে? ডিটারমিনার। ওকে, এই ডিটারমিনার একটা শব্দ, সেটাই হচ্ছে মাছ, তীব্রতা বোঝাচ্ছে। ওকে, তীব্রতা বোঝাচ্ছে। 17 নম্বরটা আরেকবার বলবো, দেখো আমি একটু মনোযোগ দিয়ে দেখাই। দেখো, হি ফ্লিউ ইনটু আ রেজ, হি হচ্ছে সাবজেক্ট, ফ্লিউ ভার্ব, ফ্লিউ নিচে আন্ডারলাইন, এটা ভার্ব হবে। হি ইজ আ ম্যান অফ মিগার ম্যান, প্রেপোজিশনের পরে দুইটা শব্দ, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এই ম্যান নাউন, মিগার হচ্ছে অ্যাডজেক্টিভ। নট টু স্পিক অফ আদার্স, নটের পরে টু আছে, টু হচ্ছে প্রেপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটাই নাউন। এখন আমার প্রশ্ন ছিল যে নিচের কোন অপশনে নাউন আছে? অবশ্যই এ নাম্বার কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি ভাইয়া? পরবর্তী প্রশ্নগুলোতে আমরা একটু চলে যাই, আমরা একটু দ্রুত আগাবো। $10,000 ড্যাশ আ লট অফ মানি, এই টাকার পরিমাণ বা সংখ্যা বোঝালে, দ্রুত উত্তর করো, দ্রুত, ফাস্ট ফাস্ট, আমরা একটু দ্রুত উত্তর করবো ভাইয়া। দেখো, $10,000 একটা টাকার পরিমাণ, এই ডলার্সের প্লুরাল দেখে তোমাকে এটা ভার্ব প্লুরাল করার কোনো দরকার নাই। $10,000 হচ্ছে একটা টাকার পরিমাণ, এই পরিমাণটা হচ্ছে is a lot of money. Correct answer. It is now dash expensive to repair the damage which has been done. সবাই একটু কোশ্চেন নাম্বার 20 উত্তর করার চেষ্টা করব। কোশ্চেন নাম্বার 20 উত্তর করার চেষ্টা করব আমরা একটু দ্রুত। কোশ্চেন নাম্বার 20 আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করব। সবাই কোশ্চেন নাম্বার 20 একটু উত্তর করব। কোশ্চেন নাম্বার 20 আমরা একটু উত্তর করার চেষ্টা করব। না পারলে আমি বলে দিব বাবা, কোনো অসুবিধা নাই, বাট কনফিউশন নিয়ে বাসায় যাওয়া যাবে না। বুঝতে পারছি? কনফিউশন নিয়ে বাসায় যাওয়া যাবে না। কি ছিল? ইট ইজ নাও
ড্যাশ এক্সপেন্সিভ টু রিপেয়ার দ্য ড্যামেজ হুইচ হ্যাজ বিন ডান, অর্থাৎ এটা অলরেডি যে ক্ষতি হয়ে গেছে এটা ভাই পূরণ করতে বা এটা ঠিক করতেই অনেক কিছু বা অনেক দামি কিছু প্রয়োজন বা অনেক খরচ হবে। তাহলে ম্যানি এক্সপেন্সিভ তো হবেই না, টু এক্সপেন্সিভও হবে না। এখন ভেরি মাচ নাকি টু মাচ, সবাই একটু উত্তর করে দেখি। দ্রুত উত্তর করবো, ফার্স্ট না পারলে আমি বলে দিব ভাইয়া, কিন্তু চেষ্টা করো। সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পারবো? হ্যাঁ, টু মাচ এক্সপেন্সিভ। থ্যাংক ইউ সো মাচ, তোমরা অনেকই পারছো। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফেমিনিন জেন্ডার অফ ড্রোন। এগুলো মুখস্থ নাম ভাই, পরীক্ষায় আসে। আমরা একটু দ্রুত আগাবো, আমাদের ক্লাস টাইম কিন্তু ভাইয়া শেষের পথে। ড্রোন শব্দটার ফেমিনিন জেন্ডার হচ্ছে বি। ওকে, ড্রোন শব্দটার ফেমিনিন জেন্ডার হচ্ছে বি। পরেরটা দেখো, হুইচ অফ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড লাউস। এই লাউস শব্দটার প্লুরাল কি হবে? LOUSE। লাউস শব্দটার প্লুরাল কি হবে? দ্রুত উত্তর করবো, দ্রুত। লাউস শব্দটার উত্তর কি হবে? আমরা একটু দ্রুত করব। লাউস শব্দটার প্লুরাল কি হবে? আমরা একটু দ্রুত উত্তর করব। এবং তোমরা না পারলে কিন্তু আমি বলে দিচ্ছি ভাইয়া, অবশ্যই মানে টেনশনের কোনো কারণ নাই। লাউসের প্লুরাল হচ্ছে, মাথায় রাখবা, লাইস, LIC, মুখস্থ করে ফেলাও। ড্রোন বি, লাউসের প্লুরাল লাইস। ড্রোন হচ্ছে বি, লাউসের প্লুরাল হচ্ছে লাইস। এগুলা পরীক্ষায় চলে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, অল আর কমন জেন্ডার এক্সেপ্ট, অর্থাৎ নিচের কোনগুলো সবগুলোই কমন জেন্ডার এক্সেপ্ট। এই অরফান মানে হচ্ছে শিশু, অরফান মানে শিশু, অনাথ শিশুকে বোঝাবে। স্টুডেন্ট মানে হচ্ছে শিক্ষার্থী। এখন অরফান মানে যে অনাথ, এখন এই অনাথ কিন্তু ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। মনোযোগ দিয়ে বুঝো ভাই, অরফান মানে অনাথ, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী হতে পারে, মেয়ে শিক্ষার্থী হতে পারে। নাথিং ম্যাটার্স। সুতরাং এই দুইটা কমন। চাইল্ড মানে শিশু, এটাও ছেলে মেয়ে যাই হতে পারে, কোনো ব্যাপার না। কিন্তু বয় মানে বাবা, বালক, বয় মানে বালক, এটা হচ্ছে কমন। ওকে, এখানে এই বয় এখানকার মধ্যে আনকমন। বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার হয়ে একটু ডান লিখবো। কোশ্চেন নাম্বার 23, কারেক্ট অ্যান্সার ডি নাম্বার। কোশ্চেন নাম্বার 23, কারেক্ট অ্যান্সার হবে ডি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? ফসি, মেডিয়া, হাইপোথেসিস, সিলাবি। মাথায় রাখবা, এই ফসি শব্দটা হচ্ছে যেটা প্লুরাল সেটা হচ্ছে ফোকাস, মিডিয়া হচ্ছে মিডিয়াম, মিডিয়া হচ্ছে মিডিয়াম, এইটা হচ্ছে হাইপোথেসিস। এখানে দুইটা কথা মাথায় রেখো বাবা, হাইপোথিসিস যেটা এটা সিঙ্গুলার, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটার প্লুরাল কি জানো? এটার প্লুরাল হচ্ছে HYPOTHESES, অর্থাৎ শুধুমাত্র এই আই আর ই এর পরিবর্তনের কারণে কিন্তু সিঙ্গুলার প্লুরাল চেঞ্জ হয়ে যাবে। হাইপোথেসিস যেটা IS সিঙ্গুলার, ES থাকলে প্লুরাল। ক্লিয়ার হলে ডান লিখবো। 23-24 ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া। ক্লিয়ার হলে আমরা একটু ডান লিখবো। তোমরা এই পুরো ক্লাসের দাগানো পিডিএফটা পাওয়ার জন্য মাস্ট বি ক্লাসটা শেয়ার করে শেয়ার ডান লিখবা। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী প্রশ্ন দেখো, ফেমিনিন জেন্ডার অফ উইজার্ড, আরেকটা হচ্ছে নিচের কোনটা প্লুরাল নাম্বার? দ্রুত উত্তর করব। উইজার্ডের ফেমিনিন হচ্ছে উইচ। মাথায় রাখবা, উইজার্ড শব্দটার ফেমিনিন জেন্ডার হচ্ছে উইচ। দ্রুত উত্তর করি। আর প্লুরাল নাম্বার হচ্ছে আর্মস, আর্ম, ARM এর প্লুরাল হচ্ছে আর্মস। ওকে, 25-26, তাহলে 25 এর উত্তর পাইলাম আমরা বি, 26 এর উত্তর পেয়েছি আমরা সি। তারপরে আমরা চলে যাবো মুখস্থ ওয়ার্ড, বুঝছো? নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বার, ক্লিপস, ইন্ডেক্স, ক্রাইসিস, মাইস। 27 উত্তর করো, 28 উত্তর করো। শুনো, এটার মধ্যে সিঙ্গুলার কোনটা? এটা হচ্ছে, এটা ক্লিপস প্লুরাল। ক্রাইসিস, এটা সিঙ্গুলার হচ্ছে ক্রাইসিস, CRISIS, সুতরাং এটা প্লুরালই আছে, এই দুটো হচ্ছে না। মাইসের সিঙ্গুলার হচ্ছে মাউস, তার মানে এটাও প্লুরাল, এটা হচ্ছে না। ইন্ডেক্স, এটাই হচ্ছে সিঙ্গুলার। ওকে, এবং
এটার প্লুরাল হচ্ছে ইনডেক্সেস অথবা ইনডেক্সেস। ওকে, পরবর্তী দেখো ফাইন্ড আউট দা ফেমিনিন জেন্ডার। এখানকার মধ্যে টিউটর, প্রাইস, ব্যাচেলর এগুলা কোনোটাই ফেমিনিন না, ডাসেস হচ্ছে ফেমিনিন। ওকে, তাহলে 27 উত্তর পেয়েছি আমরা বি, 28 পাইছি এ। 27 28 ক্লিয়ার হলে ডান লিখবো ভাইয়া, 27 28 ক্লিয়ার হলে ডান লিখবো, 27 28 ক্লিয়ার হলে ডান লিখবো, 27 বি 28 এ ক্লিয়ার হলে ডান লিখবো। আমাদের হাতে আর 4টা প্রশ্ন আছে, দেখো হুইচ অফ দ্য সিঙ্গুলার নাম্বার আর নিচের কোনটা নিউট্রাল জেন্ডার। ওকে, সবাই একটু উত্তর করব। আমরা আসি 29 30-এ, 29 30-এ আসি আমরা। শোনো, এই ফেনোমেনন শব্দটার প্লুরাল হচ্ছে ফেনোমেনা, PHENOMENA, এটা হচ্ছে প্লুরাল। সুতরাং এটাই হচ্ছে সিঙ্গুলার এবং এটাই কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা এই লাইসের ইয়া হচ্ছে লাউস আর মাইলসের হচ্ছে মাউস, বুঝতে পারছি। আর নিচের কোনটি নিউট্রাল জেন্ডার, দেখো স্টুডেন্ট, গার্ল, ফাদার, তিনটায় কেটে দাও তাহলে হবে চেয়ার। ওকে, কারেক্ট অ্যান্সার তাহলে 29-এ পাইলাম সি, 30-এরও সি, 29 30 সি ক্লিয়ার হলে ডান লিখবো ভাই, 29 30 সি আমরা ক্লিয়ার হলে একটু ডান লিখবো, 29 30 সি ক্লিয়ার হলে একটু ডান লিখবো ভাইয়া। লাস্ট 2 কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস, প্লুরাল ফর্ম অফ লোভ আর সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া। দেখো মুখস্থ পার্টের আরো 2টা প্রশ্ন, এগুলো পারলে তোমার উত্তর করতে সময় লাগবে ভাই 5 সেকেন্ড, না পারলে তুমি সারাদিন চেষ্টা করলে হইব না। এবং এই সব কিছুর পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের এই নার্সিং এইড বইটা তুমি কালেক্ট করে নিতে পারো, মানে অথবা যদি তোমার সন্দেহ থাকে যে কোনো দোকানে গিয়ে একটা বার দেখতে পারো, দেখার পরে তোমার ভালো না লাগলে তুমি ভাই কিনো না, বাট ভালো লাগলে তো কিনবা নাকি। অবশ্যই জয় করে নার্সিং এইড বইটা যে কোনো লাইব্রেরিতে গিয়ে একটা বার চোখ বুলাবা, এতটুকু রিকোয়েস্ট। দেখো তাহলে লোভ যে শব্দটা ছিল এটার প্লুরাল ফর্ম হচ্ছে লোভস, LOAVES, কারেক্ট অ্যান্সার এই নাম্বার। সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া এটা যে পাবা তার জন্য দেখা হলে ইনশাল্লাহ একটা আইসক্রিম খাওয়াবো। লাস্ট কোয়েশ্চেন যেহেতু এটা যে পাবা দেখা হলে একটা আইসক্রিম খাওয়াবো, কত টাকা দামে খাওয়াবো এটা জানি না, এটা সামর্থ্যের উপর ডিপেন্ড করবে, বুঝতে পারছেন। লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ক্লাস, সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, এটার যেটা সিঙ্গুলার ফর্ম ব্যাকটেরিয়া যেহেতু প্লুরাল, পিডিএফ কিভাবে পাবো বলতেছি, সব বলতেছি বাবা। সবাই 32 একটু উত্তর করবো আগে, 32 একটু উত্তর করে ফেলবো। ব্যাকটেরিয়া শব্দটার হচ্ছে কি ছিল, সিঙ্গুলার হচ্ছে ব্যাকটেরিয়াম। আমরা পুরা ক্লাসে, এখন তুমি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনো, এই ফুল ক্লাসটা যারা যারা করেছো থ্যাংক ইউ সো মাচ। এবং প্রথমে একটু জানাবা ক্লাসটা করে তোমাদের আসলেই কোনো উপকার হয়েছে কিনা, তোমাদের একটু সৎ মন্তব্য দেখতে চাই, নাম্বার 1। এবং পুরা ক্লাসে যা যা পড়িয়েছি আমি ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করেছি, এবং যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাতে পারবে। এর পরবর্তীতে আজকের এই পুরা ক্লাসে আমি যা কিছু লিখেছি বাবা, এই সমস্ত কিছুর পিডিএফ পাওয়ার জন্য তোমাকে ক্লাসটা শেয়ার করতে হবে। ক্লাসটা শেয়ার করে যারা যারা শেয়ার করার স্ক্রিনশট আমাদেরকে দিবেন, আমরা তাদেরকে পিডিএফটা প্রদান করব। ওকে, এবং তোমাদের সৎ মন্তব্য একটু দেখতে চাই। আমি তোমাদেরকে এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে পিডিএফ পাওয়ার জন্য অথবা তোমার বই পারচেজ করার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবা। ওকে, তোমাদের সবার একটি সৎ মন্তব্য দেখতে চাই। আচ্ছা ভাই, ওই নাম্বারটা কোনটা? হ্যাঁ, বইয়ের অর্ডারের জন্য। আমি তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আর তোমরা যারা যারা শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা অবশ্যই একটু জানাবে ভাইয়া, অনেক উপকার হয়েছে। সবার সৎ মন্তব্য দেখতে চাই। তুমি ক্ষতিগ্রস্ত হলে সেটাও বলবা, তোমার যদি উপকার না হয়ে থাকে তুমি সেটাও বলো ভাই, কোনো অসুবিধা নেই। পেজে রিপ্লাই দেয় না, আমি বলতেছি
লাস্টে 50 হবে। এইটাতে লাস্টে 50 যা না আমরা একটু শিওর আসি। তো শিওর হয়ে আসে। আমি নাম্বারটা দিচ্ছি ভাইয়া, আমি নাম্বারটা আনাচ্ছি, একটা সেকেন্ড। সবাই আজকের এই পুরা ক্লাস সম্পর্কে তোমাদের একটু মন্তব্য দেখতে চাই, কারণ এই রোজা থেকে ভাইয়া ক্লাস নেয়া মানে আমার যে বাকি 2 ঘন্টা কেমনে যাবে এটা আল্লাহ মাহমুদ ভালো জানে। অলরেডি সবকিছু শুকাই গেছে, বুঝতে পারছো? ভাই 50 হবে না শেষে। এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন, 71 এর পরিবর্তে 50। এনি কোয়েশ্চেনস অথবা এনি কনফিউশনস? আমরা একটু নাম্বারটা লিখে নিব 01678 সরি 0167834 01678343450 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে বই পারচেজ করতে পারো, এবং বই পারচেজ করলেই তোমরা কিন্তু আমাদের কোর্সে এনরোল করতে পারবা, বুঝতে পারছো? এবং আমাদের পুরা ফ্রি ক্লাস, এবং তোমরা যারা যারা অলরেডি আমাদের এই বইটা পারচেজ করে ফেলছো, বুঝতে পারছো? নার্সিং 8 বইটা যারা পারচেজ করে ফেলছো, এই বইটা যারা পারচেজ করছো একটা ছবি তুলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবা। তোমাকে ক্লাসের পিডিএফ প্রোভাইড করবে, পরীক্ষার পিডিএফ প্রোভাইড করবে, নার্সিং প্রস্তুতির আমাদের যত ফ্রি কার্যক্রম আছে সবকিছু ফ্রি পেয়ে যাবা। এবং এই বই কিনলেই কিন্তু ভাইয়া তুমি কোর্সটা ফ্রি পেয়ে যাচ্ছ। বাংলাদেশের সমস্ত কোর্স কিনতে টাকা লাগলেও জয়কলির কোর্স কিনলে তুমি এই বইটা কিনলেই এনাফ, আর কোনো টাকা এক্সট্রা বেয়ার করতে হবে না ইনশাআল্লাহ। নাম্বার দেখা যায় না? কেন দেখা যাবে না? দেখা যাচ্ছে তো 01678343450, আমিও দেখতেছি। এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নার্সিং পরীক্ষার্থীরা, তোমার স্বপ্ন জয়ের পথে আমরা জয়কলি পরিবার আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব এই প্রত্যাশায়। আজকে এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।